হাই, আজকে চলে এসেছি আলোর প্রতিসরণ চ্যাপ্টারের কিছু নিউমেরিক্যালস নিয়ে। প্রত্যেকটি অঙ্কই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে এবং প্রত্যেকটি অঙ্ক করার জন্য যে বেসিক কনসেপ্টগুলো আমাদের লাগবে সেগুলো আমি প্রত্যেকটি বলবো। ওকে, তাহলে শুরু করা যাক। প্রথম যে কোশ্চেনটি আছে সেটাই বলা আছে যে 2 মিলিমিটার বেধের একটি কাচের ফলক অতিক্রম করতে একটি আলোকরশ্মির কত সময় লাগবে তা গণনা করো। এক্ষেত্রে কাচের যে প্রতিসরাঙ্ক সেটি বলা আছে। তাহলে প্রথমত এই একটি কাচের ফলক আছে এবং এই কাচের ফলকের মধ্যে দিয়ে একটি আলোকরশ্মি অতিক্রম করবে। তাহলে এখানে কাচের ফলকের যে বেধ এটি বলা আছে 2 মিলিমিটার। আমরা পুরো অঙ্কটি এসআইতে করব, তার মানে এখানে মিলিমিটার থেকে প্রথমেই মিটারে চলে যাব। হলো, তাহলে এক্ষেত্রে আলো যে পথটা যাচ্ছে সেই পথটা হচ্ছে তোর 2 × 10⁻³ মিটার। ওকে, তাহলে এটি আমি বলবো এস। তাহলে এস ইকুয়াল টু 2 × 10⁻³ মিটার। এবার এখানে টাইমটা বার করতে গেলে আলোর যে গতিবেগ সেইটি আমাদের নির্ণয় করতে হবে। আমরা জানি কোনো মাধ্যমের প্রতিসরাঙ্ক মিউ ইকুয়াল টু শূন্য স্থানে আলোর বেগ বাই ওই মাধ্যমে আলোর বেগ। তাহলে এখানে মিউ ইকুয়াল টু লেখা যায় c/v। ওকে, তাহলে সি হচ্ছে শূন্যস্থানে আলোর বেগ এবং ভি হচ্ছে ওই মাধ্যমে আলোর বেগ। তাহলে এখান থেকে আমরা পাবো ভি ইকুয়াল টু c/মিউ। এটি অবশ্যই মনে রাখতে হবে যে শূন্যস্থানে আলোর গতিবেগ সেটি হচ্ছে 3 × 10⁸ মিটার/সেকেন্ড এবং মিউয়ের যে মান প্রতিসরাঙ্কের মান সেটা বলা আছে 1.5। তাহলে এখানে আমরা গতিবেগের যে মানটা পাচ্ছি সেটি হচ্ছে 2 × 10⁸ মিটার/সেকেন্ড। ওকে, তাহলে এবার আমরা হচ্ছে আলো কতটুকু পথ অতিক্রম করছে সেটি পেয়ে গেছি এবং আলোর যে গতিবেগ কাচ মাধ্যমে সেটিও পেয়ে গেছি। তাহলে এখানে আমাদের যেটা নির্ণয় করতে হবে যে সময়টা কত, সেটা টাইমটা আমাদের নির্ণয় করতে হবে। তাহলে এখানে একটা জিনিস অবশ্যই মনে রাখবে, আলো কিন্তু সব সময় সমবেগে চলে এবং সমবেগের ক্ষেত্রে আমরা একটা সূত্র জানি, এস ইকুয়াল টু ভিটি, অর্থাৎ টি ইকুয়াল টু s/v। তাহলে টি ইকুয়াল টু এস কত, 2 × 10⁻³ এবং গতিবেগ সেটি হচ্ছে 2 × 10⁸ মিটার/সেকেন্ড। তাহলে এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি 10⁻11 সেকেন্ড। এটি হলো অ্যান্সার। ওকে, এবার পরের অঙ্কটায় চলে আসি। পরের অঙ্কটায় বলা আছে যে কাচ মাধ্যমে আলোর গতিবেগ 2 × 10⁵ কিলোমিটার/সেকেন্ড এবং জল মাধ্যমে আলোর গতিবেগ 2.25 × 10⁵ কিলোমিটার/সেকেন্ড। কাচ ও জল মাধ্যমের প্রতিসরাঙ্কের অনুপাত নির্ণয় করো। আচ্ছা, একটু আগে আমি বললাম যে কোনো মাধ্যমের প্রতিসরাঙ্ক এবং ওই মাধ্যমে আলোর গতিবেগ তার মধ্যে একটি সূত্র আছে। সূত্রটি কি? সূত্র হচ্ছে মিউ ইকুয়াল টু c/v, যে কোনো মাধ্যমের প্রতিসরাঙ্ক ইকুয়াল টু শূন্যস্থানে আলোর গতিবেগ বাই ওই মাধ্যমে আলোর গতিবেগ। তাহলে এবার আমরা দেখব দুটি মাধ্যমের ক্ষেত্রে। তাহলে এখানে আমি করছি কাচ মাধ্যমের ক্ষেত্রে। তাহলে কাচ মাধ্যমের ক্ষেত্রে আমি লিখতে পারি যে কাচ মাধ্যমের প্রতিসরাঙ্ক ইকুয়াল টু শূন্যস্থানে আলোর গতিবেগ বাই কাচ মাধ্যমে আলোর গতিবেগ। এই সমীকরণটাকে আমি বলছি 1 নম্বর। আবার জল মাধ্যমে
জল মাধ্যমের ক্ষেত্রে আমি বলতে পারি মিউ ডাব্লু মানে জলের প্রতিসরাঙ্ক ইকুয়াল টু সি বাই ভি ডাব্লু। ভি ডাব্লু হচ্ছে জল মাধ্যমে আলোর গতিবেগ, এটি 2 নম্বর। তাহলে এবার আমাদের যেটা নির্ণয় করতে বলেছে সেটা হচ্ছে কাচ ও জল মাধ্যমের প্রতিসরাঙ্কের অনুপাত। তার মানে মিউ জি বাই মিউ ডাব্লু এটা নির্ণয় করতে হবে। সুতরাং মিউ জি বাই মিউ ডাব্লু, মিউ জির ভ্যালু কত পেয়েছি আমরা? সি বাই ভিজি। এটা কত পেয়েছি? সি বাই ভি ডাব্লু। এখানে ভি ডাব্লু এটা উপরে আসবে এবং ভিজি নিচে। তাহলে আমরা এই গতিবেগের যে মান সেগুলো কিন্তু পেয়ে গেছি, কোশ্চেনে সেটা বলা আছে। যেমন ভি ডাব্লু এটা কত বলা আছে? জল মাধ্যমে 2.25 ইন্টু 10⁵, 2.25 ইন্টু 10⁵। এবং কাচ মাধ্যমে যে গতিবেগ সেটি বলা আছে 2 ইন্টু 10⁵। তাহলে এটা যদি আমরা ক্যালকুলেশন করি এটা পাবো 9/8। ওকে, সুতরাং ভি ডাব্লু ইজ টু ভিজি ইকুয়াল টু 9:8। ব্যাস, আশা করি বোঝা গেছে। তো এবার আমরা পরবর্তী কোশ্চেনে চলে যাই। আচ্ছা, পরবর্তী যে কোশ্চেনটি আছে সেটি প্রিজম সংক্রান্ত। একটি সমবাহু প্রিজমের পৃষ্ঠে একটি আলোক রশ্মি কত কোণে আপতিত হলে রশ্মিটির ন্যূনতম চ্যুতিকোণ 20 ডিগ্রি হবে। তাহলে এই প্রবলেমটি ন্যূনতম চ্যুতিকোণ সংক্রান্ত। তাহলে প্রথমে আমাদের এই চ্যুতিকোণের যে ছবিটা সেইটা কিন্তু মাথায় রাখতে হবে। তাহলে আমি সেই বেসিক যে ডায়াগ্রাম সেটা আঁকি। এটি হচ্ছে একটা প্রিজম এবং আমরা জানি এই যে কোণ এটাকে বলা হয় প্রিজম কোণ। এবং কোনো একটি প্রিজমে যদি আলোক রশ্মি আপতিত হয়, ধরো এই একটি রশ্মি আপতিত হয়েছে, তাহলে এখানে এই তলটায় প্রথমে কি করতে হয়? আমাদের একটা অবিলম্ব আঁকতে হয়। তাহলে আমরা জানি যে বায়ু মাধ্যমের থেকে কাচ মাধ্যম সেটা কিন্তু অনেকটাই ঘন। তাহলে সেখানে আলো কিন্তু যখন ঘন মাধ্যমে প্রবেশ করবে তখন অবিলম্বের দিকে বাঁকবে। ওকে, এবং এই তল থেকে যখন আবার নির্গত হবে তখনও কিন্তু আমাদের একটা অবিলম্ব আঁকতে হবে। এক্ষেত্রে দেখো এবার কাছ থেকে বায়ু মাধ্যমে যাচ্ছে, তার মানে অবিলম্ব থেকে দূরে সরে যাবে। তাহলে এবার এই যে কোণ সেই কোণগুলোর নাম দেওয়া যাক। এইটা হচ্ছে আপতন কোণ I1, এইটা হচ্ছে নির্গমন কোণ I2, এবং এখানে এই কোণটা হচ্ছে R1, মানে প্রথম তলে যে প্রতিসরণ কোণ সেটা R1, দ্বিতীয় তলে যে আপতন কোণ সেটা হচ্ছে R2। তাহলে এই রশ্মিটি যদি প্রিজম না থাকতো তাহলে কিন্তু এই সোজা চলে যেত। যেহেতু প্রিজম আছে তাহলে ও কিন্তু এই দিকটাই বেঁকেছে, যেদিকে যাওয়ার কথা ছিল আর যেদিকে বেঁকেছে তার মধ্যে যে অ্যাঙ্গেল সেটাকে আমরা বলবো চ্যুতিকোণ ডেল্টা। তাহলে এখানে ডেল্টা এটা হচ্ছে চ্যুতিকোণ। এবং I1 এটি হচ্ছে আপতন কোণ, I2 এটি হলো নির্গমন কোণ। তাহলে এটা একটা প্রমাণ আছে যে ডেল্টা ইকুয়াল টু I1 প্লাস I2 মাইনাস এ। এবং এটাও বলা আছে যে চ্যুতিকোণ ন্যূনতম হওয়ার শর্ত I1 ইকুয়াল টু I2, মানে যে ক্ষেত্রে আপতন কোণ এবং নির্গমন কোণ ইকুয়াল হবে সেক্ষেত্রে কিন্তু চ্যুতিকোণটা সর্বনিম্ন হবে। তাহলে আমি লিখতে পারি ডেল্টা মিনিমাম ইকুয়াল টু 2I1 মাইনাস এ, কারণ I1 মানও I1 মানও I1 এবং I2 মানটা কত? I1। এইটা হলো আমাদের ফর্মুলা। তাহলে বেসিক কনসেপ্টটা বোঝা গেছে। এবার এই ফর্মুলা দিয়ে অঙ্কটা করব। কোশ্চেনে কি বলা আছে? কোশ্চেনে বলা আছে সমবাহু প্রিজম, তার মানে এক্ষেত্রে A ইকুয়াল টু 60 ডিগ্রি। ওকে, এবং দেখো ন্যূনতম চ্যুতিকোণ সেটা বলা আছে 20 ডিগ্রি।
তাহলে ডেল্টা এম এর যে ভ্যালু সেটা হচ্ছে 20। তাহলে এটা যদি আমরা বসাই এখানে 20 ডিগ্রি ইকুয়াল টু 2i1 মাইনাস 60 ডিগ্রি, 2i1 ইকুয়াল টু 80 ডিগ্রি, তাহলে i1 ইকুয়াল টু 40 ডিগ্রি। দেখো এটি হলো উত্তর। আশা করি বোঝা গেছে, এবং প্রিজমের যে বেসিক যে কনসেপ্টটা সেটাও একবার বোঝানো হলো। তো এটা মাথায় রেখে কিন্তু পরবর্তী প্রিজমের অঙ্কগুলো করতে হবে। আচ্ছা, পরের অঙ্কে চলে আসি। পরের অঙ্কটি বলা আছে যে প্রতিসরণের ক্ষেত্রে আপতন কোণ 45 ডিগ্রি। তাহলে আমরা প্রথমেই আপতন কোণ i1 ইকুয়াল টু 45 ডিগ্রি লিখব, এবং এখানে বলা আছে অবিলম্বের সঙ্গে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে প্রতিষ্ঠিত রশ্মি। তার মানে অবিলম্বের সঙ্গে প্রতিষ্ঠিত রশ্মি যে কোণটি উৎপন্ন করে তাকে আমরা কি বলবো? তাকে বলবো প্রতিসরণ কোণ, মানে আর ইকুয়াল টু বলবো 60 ডিগ্রি। তাহলে এখানে বলেছে কৌণিক চ্যুতির মান কত। আমরা জানি যে আলো যখন প্রতিসরণ হয় তখন কিন্তু বেঁকে যায়, তাহলে যতটা কোণে বাঁকে সেটাই হচ্ছে আমাদের কৌণিক চ্যুতি। তাহলে এখানে এই কৌণিক চ্যুতি ডেল্টা এর যে ফর্মুলা সেটা মাথায় রাখতে হবে, আই মাইনাস আর। এটা কখন? যখন আলো লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমে প্রবেশ করে, এবং এই চ্যুতিকোণের ভ্যালু ডেল্টা ইকুয়াল টু আমরা আর মাইনাস আই করব। এটা কখন হবে? যখন আলো ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে প্রবেশ করে। তাহলে এখানে দেখো আলো কিন্তু 45 ডিগ্রি কোণে এসছে, 60 ডিগ্রি কোণে চলে গেছে, তার মানে কিন্তু অবিলম্ব থেকে দূরে সরে গেছে। তাহলে অবিলম্ব থেকে দূরে সরলেই সেটি কিন্তু ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে প্রবেশ করার ঘটনা। তার মানে আমরা ডেল্টা ইকুয়াল টু এই যে ফর্মুলা সেটা ইউজ করব। তাহলে ডেল্টা ইকুয়াল টু আর এর ভ্যালু 60 ডিগ্রি, আই এর ভ্যালু 45 ডিগ্রি। তাহলে এক্ষেত্রে চ্যুতিকোণ এটা হবে 15 ডিগ্রি। ব্যাস, এটি হলো আমাদের অ্যান্সার। আশা করি বোঝা গেছে। পরের অঙ্কটি যাই। আচ্ছা, পরের অঙ্কটি দেখো, কোনো মাধ্যমে আলোর বেগ 2 × 10⁸ মিটার পার সেকেন্ড হলে ওই মাধ্যমের প্রতিসরাঙ্কের মান কত? তাহলে আমরা প্রতিসরাঙ্ক এবং আলোর গতিবেগ এর সংক্রান্ত সূত্র সেটা কি জানি? মিউ ইকুয়াল টু সি বাই ভি। এবার কোশ্চেনে ভি ইকুয়াল টু 2 × 10⁸ মিটার পার সেকেন্ড। আচ্ছা, সি এর মান আমরা জানি যে 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। তাহলে এখানে আমরা মিউ এর মানটা পেয়ে যাব 3 × 10⁸ বাই 2 × 10⁸। তাহলে মিউ ইকুয়াল টু 1.5। একদমই সোজা একটি অঙ্ক। আচ্ছা, এই অঙ্কটি দেখো, বায়ু সাপেক্ষে কাচের প্রতিসরাঙ্ক 1.5 হলে কাচ সাপেক্ষে বায়ুর প্রতিসরাঙ্ক কত? তাহলে এখানে আমাদের এই নোটেশনটা মাথায় রাখতে হবে, বায়ু সাপেক্ষে কাচের প্রতিসরাঙ্ক। দেখো এই নোটেশনটা হচ্ছে এইভাবে লিখবো আমরা, মিউ যার প্রতিসরাঙ্ক তাকে এই দিকে বসাবো। তাহলে কার প্রতিসরাঙ্ক? কাচের। কার সাপেক্ষে? বায়ুর সাপেক্ষে। এবং এটাকে আমরা এইভাবে লিখবো, মিউ জি বাই মিউ এ। যার প্রতিসরাঙ্ক তাকে উপরে রাখবো, যার সাপেক্ষে তাকে নিচে বসাবো। তাহলে মিউ জি বাই মিউ এ এটা বলা আছে 1.5। এবার কোশ্চেনে কি জানতে চেয়েছে? কোশ্চেনে জানতে চেয়েছে কাচ সাপেক্ষে বায়ুর প্রতিসরাঙ্ক।
তাহলে এখানে বায়ুর প্রতিসরাঙ্ক কার সাপেক্ষে? কাচের সাপেক্ষে। তাহলে এটা আমরা লিখতে পারি মিউ এ বাই মিউ জি। তাহলে এখানে দেখো মিউ জি বাই মিউ এর মান 1.5, তাহলে মিউ এ বাই মিউ জি এর মানটা কী হবে? 1/1.5। 1.5কে আমরা লিখতে পারি 3/2। তাহলে অ্যান্সারটা কত হচ্ছে? 2/3। আচ্ছা, তাহলে পরের অঙ্কটি দেখি। পরের অঙ্কটি দেখো, একটি প্রিজমের প্রধান ছেদ একটি সমবাহু ত্রিভুজ। মানে এই যে সমবাহু ত্রিভুজ করলেই এ এর যে মান সেটা কত? 60 ডিগ্রি। তাহলে যে কোনো কোশ্চেনে যখনই বলা থাকবে প্রিজমটি সমবাহু, তার মানে প্রিজম কোণটির মান সেটা হচ্ছে 60 ডিগ্রি। আচ্ছা, এবার বলা আছে যে প্রিজমের একটি প্রতিসারক তলে 30 ডিগ্রি কোণে আনত একটি রশ্মি যদি অন্য প্রতিসারক তল থেকে 45 ডিগ্রি কোণে নির্গত হয় তাহলে চ্যুতিকোণের মান কত? তাহলে এখানে কিন্তু বলা আছে যে প্রতিসারক তলে 30 ডিগ্রি কোণে আনত, তাহলে সেক্ষেত্রে I1 এটা 30 ডিগ্রি এবং এখানে I2 নির্গমন কোণ সেটা 45 ডিগ্রি। তাহলে চ্যুতিকোণের মান কত হবে? ডেল্টা ইকুয়াল টু I1 প্লাস I2 মাইনাস এ, ডেল্টা ইকুয়াল টু 45 মাইনাস 60 ডিগ্রি। তাহলে অ্যান্সারটা আসছে 15 ডিগ্রি। ওকে, আচ্ছা, পরের যে অঙ্ক সেটাই বলা আছে যে বায়ু সাপেক্ষে কোনো মাধ্যমের প্রতিসরাঙ্ক √2। তার মানে কোনো একটি মাধ্যম আছে, তার প্রতিসরাঙ্ক হলো √2। এবার বায়ুতে আলোক রশ্মির আপতন কোণ 45 ডিগ্রি, প্রতিসরণের ক্ষেত্রে ওই রশ্মির চ্যুতিকোণ কত হবে? তাহলে এক্ষেত্রে মিউ ইকুয়াল টু √2, মানে একটা মাধ্যমে বায়ু থেকে আলো এসে পড়ছে, তাহলে এক্ষেত্রে এটি হচ্ছে আপতন কোণ এবং এটা হলো প্রতিসরণ কোণ আর। তাহলে এইবার এখানে এই যে প্রথম মাধ্যম সেটা 1 নম্বর এবং দ্বিতীয় মাধ্যম সেটা হচ্ছে 2 নম্বর। তাহলে এক্ষেত্রে দেখো প্রথম যে মাধ্যম তার প্রতিসরাঙ্ক কী হবে? 1, কারণ বায়ু মাধ্যমের প্রতিসরাঙ্ক সবসময় আমরা 1 নিই, এবং দ্বিতীয় যে মাধ্যমের প্রতিসরাঙ্ক সেটা হচ্ছে √2। তাহলে এখানে আমরা স্নেলের যে সূত্র আছে সেটা কিন্তু কাজে লাগাতে পারি। স্নেলের সূত্র কি বলছে? সাইন আই বাই সাইন আর, এইটা ইকুয়াল টু μ2 বাই μ1। তাহলে এক্ষেত্রে সাইন আই, দেখো আয়ের মান কত বলা আছে? 45 ডিগ্রি। সাইন আর 2 নম্বর মাধ্যমের যে প্রতিসরাঙ্ক সেটা কিন্তু √2, 1 নম্বর মাধ্যমের 1। তাহলে এক্ষেত্রে সাইন 45-এর ভ্যালু সেটা হচ্ছে 1/√2, এবং সাইন আরকে যদি ওই দিকে পাঠিয়ে দিই, কারণ এখানে আমরা আর এর ভ্যালু জানি না, সেটাই আমরা নির্ণয় করব প্রথমে। তাহলে সাইন আর এটা মানে 1/2, আর ইকুয়াল টু তার মানে লিখতে পারি 30 ডিগ্রি। তাহলে এক্ষেত্রে দেখো যে আপতন কোণ সেটা হচ্ছে 45 এবং যে নির্গমন কোণ বা প্রতিসরণ কোণ সেটা হচ্ছে 30। তাহলে আমরা চ্যুতিকোণ এটা মানে লিখতে পারি I মাইনাস আর। তাহলে 45 ডিগ্রি মাইনাস 30 ডিগ্রি, 15 ডিগ্রি, এটা হলো আমাদের অ্যান্সার। আচ্ছা, পরের যে কোশ্চেন সেখানে বলা আছে একটি আলোক রশ্মি একটি নির্দিষ্ট মাধ্যমে কাচের উপর 45 ডিগ্রি কোণে আপতিত হয়ে 30 ডিগ্রি কোণে প্রতিষ্ঠিত হয়, কাচের প্রতিসরাঙ্ক কত? তাহলে এখানে আই এটার ভ্যালু 45 ডিগ্রি, আর এটার ভ্যালু 30 ডিগ্রি, এবং এখানে প্রথম যে মাধ্যম 1 নম্বর মাধ্যম সেটা হচ্ছে বায়ু, তার প্রতিসরাঙ্ক 1, এবং দ্বিতীয় যে মাধ্যম তার প্রতিসরাঙ্ক আমরা বার করব। তাহলে এখানে স্নেলের সূত্র অনুযায়ী লিখতে পারি সাইন আই বাই সাইন আর ইকুয়াল টু μ2 বাই μ1। তাহলে সাইন 45 বাই সাইন 30 ইকুয়াল টু μ2 বাই 1। তাহলে সাইন 45 এটার মান কত?
1/√2, এটা হাফ। μ2 ইকুয়াল টু 2/√2। তো প্রতিসরাঙ্ক আমরা পেলাম √2। এবার চলে আসি এই অঙ্কটি। আচ্ছা, এই অঙ্কটিতে বলা আছে জল ও কাচের প্রতিসরাঙ্ক যথাক্রমে 4/3 এবং 3/2। তাহলে এখানে আমরা লিখব μW এটা ইকুয়াল টু 4/3, μG এটা 3/2। তাহলে এখানে প্রথমে জানতে চেয়েছে যে হচ্ছে কাচ সাপেক্ষে জলের প্রতিসরাঙ্ক কত। তাহলে কাচ সাপেক্ষে জলের প্রতিসরাঙ্ক আমরা কি বলেছিলাম যে যার সাপেক্ষে নির্ণয় করব তাকে নিচে বসাবো এবং যার নির্ণয় করব তাকে উপরে বসাবো। তাহলে জলের প্রতিসরাঙ্ক উপরে যাবে এবং কাচের সাপেক্ষে তাহলে μG নিচে আসবে। μW এটার মান কত? 4/3, μG এটা 3/2। আনসারটা কত হবে? 8/9। আচ্ছা, এবং এর সঙ্গে আরও একটি কোশ্চেন বলা আছে যে বায়ুতে আলোর বেগ 3 × 10⁸ হলে কাচ সাপেক্ষে আলোর বেগ কত, বা কাচ মাধ্যমে আলোর বেগ কত। তাহলে কাচ মাধ্যমে প্রতিসরাঙ্ক এটা মানে আমি লিখতে পারবো C/VG। ভিজি মানে কি? কাচ মাধ্যমে আলোর গতিবেগ। তাহলে এক্ষেত্রে VG ইকুয়াল টু C/μG। সি এর ভ্যালু আমরা জানি 3 × 10⁸, মিউ এর ভ্যালু 1.5। তার মানে এখানে 2 × 10⁸ মিটার/সেকেন্ড। ওকে, আচ্ছা, পরের যে অঙ্ক সেটাই বলা আছে কোনো তরলের সমতল পৃষ্ঠে বায়ু থেকে 45 কোণে আপতিত আলোক রশ্মি ওই পৃষ্ঠ থেকে তরলে প্রতিসরণে 15 কোণে বিচ্যুত হয়। তাহলে এখানে কিন্তু ভালো করে মনে রাখতে হবে যে প্রথম যে মাধ্যম সেটা কিন্তু হচ্ছে বায়ু মাধ্যম। তাহলে প্রথম মাধ্যমটা বায়ু মাধ্যম হলে μ1 এটার মান কত নেব? 1। এবং যে আপতন কোণ I এটা বলা আছে 45 এবং এখানে চ্যুতি কোণের মানটা কিন্তু বলা আছে, চ্যুতি কোণের মান সেটা হচ্ছে 15 এখানে কিন্তু আলো লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমে যাচ্ছে। তাহলে লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমে গেলে সেক্ষেত্রে ডেল্টা ইকুয়াল টু আমি লিখতে পারবো I-R। আর যদি ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে যাই তাহলে সেক্ষেত্রে কী হবে? R-I। তাহলে ডেল্টার ভ্যালু এই যে কোণে কত কোণে বিচ্যুত হয়েছে সেটা বলা আছে 15 তাহলে 15 ইকুয়াল টু 45 মাইনাস R। আর এর ভ্যালু কত হচ্ছে? 45 মাইনাস 15 30। আচ্ছা, তাহলে এক্ষেত্রে আলোর যে প্রতিসরাঙ্ক সেটা নির্ণয় করতে বলেছে। স্নেলের সূত্র অনুযায়ী আমরা জানি যে sin I বাই sin R μ2/μ1। তাহলে এখানে μ2 ইকুয়াল টু sin 45 বাই sin 30। তাহলে এখানে sin 45 এর মান আমরা জানি 1/√2 এবং sin 30 এটা হাফ, তাহলে 2/√2। ব্যাস, এটাই হলো আমাদের উত্তর। এবার চলে আসি পরের অঙ্কটায়। পরের অঙ্কটা বলা আছে কোনো মাধ্যমে আলোক রশ্মি আপতনের পর প্রতিষ্ঠিত হওয়ায় 15 চ্যুতিকোণের সৃষ্টি হলো। যদি আপতন কোণ প্রতিসরণ কোণের 4/3 গুণ হয় তবে ওই মাধ্যমের প্রতিসরাঙ্ক কত। তাহলে এখানে প্রথমত ডেল্টা এর মানটা বলা আছে I-R, এইটা বলা আছে 15 এবং এখানে কিন্তু আপতন কোণ প্রতিসরণ কোণের 4/3 গুণ। তাহলে আপতন কোণ I এটা হচ্ছে 4/3 × প্রতিসরণ কোণ। এই যে সমীকরণ এটাকে আমি বলছি 1 নম্বর
আর এই যে সমীকরণ এটা হচ্ছে 2 নম্বর। তাহলে 2 থেকে I ইকুয়াল টু 4/3 আর এটি 1 নংয়ে বসিয়ে পাই। তাহলে এটা যদি আমি 1 নম্বর সমীকরণে বসাই তাহলে 4/3 মাইনাস আর ইকুয়াল টু 15। তাহলে এক্ষেত্রে দেখতে পাচ্ছি r/3 ইকুয়াল টু 15 ডিগ্রি। তাহলে আর ইকুয়াল টু কত? 45 ডিগ্রি। আমি আর এর মানটা কিন্তু পেয়ে গেলাম। তাহলে আর এর মানটা যদি পেয়ে যাই সেক্ষেত্রে আই ইকুয়াল টু কত জানি? 4/3 অফ আর। তাহলে 4/3 ইন্টু 45 ডিগ্রি 60 ডিগ্রি। তাহলে এখানে দেখো আমি আয়ের মানও পেয়ে গেছি আর এর মানও পেয়ে গেছি। তাহলে আই এবং আর যদি দুটোই পেয়ে যাই তাহলে সেক্ষেত্রে প্রতিসংখ্য নির্ণয়ের জন্য আমরা কিন্তু স্নেলের সূত্রে সাহায্য নেব। তাহলে স্নেলের সূত্র কি বলছে? স্নেলের সূত্র বলছে সাইন আই বাই সাইন আর, মানে প্রতিসরণ কোণের সাইন বাই আপতন কোণের সাইন, এইটা ইকুয়াল টু μ2/μ1। তাহলে μ2 ইকুয়াল টু, যেহেতু 1 নম্বর মাধ্যমটা বায়ু মাধ্যম, এটার প্রতিসরাঙ্ক 1, তাহলে μ2 ইকুয়াল টু কী দাঁড়াচ্ছে? সাইন 60 ডিগ্রি বাই সাইন 45 ডিগ্রি। সাইন 60 ডিগ্রি এর ভ্যালু √3/2 এবং সাইন 45 এর ভ্যালু 1/√2। √3/2 ইন্টু, তাহলে এটাকে আমি লিখতে পারি √3/2। এটা হলো অ্যান্সার। আচ্ছা, এবার এই অঙ্কটায় বলা আছে একটি সমবাহু প্রিজম মিউ ইকুয়াল টু 1.5 এর মধ্যে দিয়ে একটি আলোক রশ্মি এমনভাবে যায়। তাহলে এখানে প্রথমত মাথায় রাখতে হবে সমবাহু প্রিজম, তার মানে এ ইকুয়াল টু 60 ডিগ্রি এবং প্রতিসরাঙ্ক এটা বলা আছে 1.5, এমনভাবে যায় যে আপতন কোণ নির্গমন কোণের সমান এবং কোণ দুটি চ্যুতিকোণের 3/4 অংশ, মানে আপতন কোণ নির্গমন কোণ এটা সমান। এই মানটা আবার চ্যুতিকোণ এর 3/4। ওকে, তাহলে এক্ষেত্রে চ্যুতিকোণের ভ্যালু বার করতে বলেছে। তাহলে আমরা জানি ডেল্টা ইকুয়াল টু I1 প্লাস I2 মাইনাস এ। তাহলে I1 প্লাস I2, I1 এর মানটা কত? 3 ডেল্টা/4, I2 মান কত? 3 ডেল্টা/4 এবং এটার ভ্যালু 60 ডিগ্রি। তাহলে এখান থেকে আমাদের ডেল্টার মানটা বার করতে হবে। কী করে পাবো? তাহলে এখানে ডেল্টা ইকুয়াল টু 2 ইন্টু 3 ডেল্টা/4 মাইনাস 60 ডিগ্রি। তাহলে 60 ডিগ্রি এটাকে এইদিকে নিয়ে চলে যায়, এটা দেখো 3 ডেল্টা/2 মাইনাস ডেল্টা, তার মানে 60 ডিগ্রি ইকুয়াল টু ডেল্টা/2, ডেল্টা ইকুয়াল টু 120 ডিগ্রি। তাহলে এটা হলো চ্যুতিকোণের মান। ওকে, আচ্ছা এবার চলে আসি পরের অঙ্কটায়। পরের অঙ্কটায় বলা আছে একটি আলোক রশ্মি 30 ডিগ্রি কোণ বিশিষ্ট একটি প্রিজমের একটি তলে 60 ডিগ্রি কোণে আপতিত হলো। তাহলে এখানে প্রিজম কোণ এটা 30 ডিগ্রি এবং এখানে আপতন কোণ এটা 60 ডিগ্রি। এবার বলা আছে রশ্মিটির মোট চ্যুতি 30 ডিগ্রি হলে, তাহলে এখানে ডেল্টা এটা হচ্ছে 30 ডিগ্রি এবং দেখো বলেছে হলে রশ্মিটি প্রিজমের দ্বিতীয় তল দিয়ে লম্বভাবে নির্গত হয়, এটা আমাদের দেখাতে হবে এবং প্রিজমের উপাদানের প্রতিসরাঙ্ক সেটাও কিন্তু আমাদের নির্ণয় করতে হবে। তাই এখানে তুমি লক্ষ্য করো ডেল্টা ইকুয়াল টু I1 প্লাস I2 মাইনাস এ। তাহলে 30 ডিগ্রি ইকুয়াল টু 60 ডিগ্রি প্লাস I2 মাইনাস 30 ডিগ্রি। তাহলে এখান থেকে 30 ডিগ্রি ইকুয়াল টু পাচ্ছি 30 ডিগ্রি প্লাস I2
সুতরাং I2 ইকুয়াল টু আসছে 0 ডিগ্রি। তাহলে I2 নির্গমন কোণ, এই যে প্রিজমের যদি আমি ডায়াগ্রামটা একবার আঁকি, এখানে এই যে কোণে নির্গত হতো অবিলম্বের সঙ্গে, এইটা হচ্ছে I2। তাহলে এটা যদি 0 ডিগ্রি হয়, তার মানে কিন্তু এই রশ্মিটা অবিলম্ব বরাবরই কিন্তু গিয়েছে, ঠিক আছে। তার মানে এক্ষেত্রে লম্বভাবে নির্গত হয়েছে। তাহলে এখানে এবার আমরা নির্ণয় করব হচ্ছে প্রিজমটির উপাদানের প্রতিসরাঙ্ক। তাহলে এখানে I2 যদি 0 হয়, তাহলে এখানে যে কোণে আপতিত হয়েছে সেটাও কিন্তু 0 ডিগ্রি। তাহলে R2 এটা হচ্ছে 0। এবার আমরা জানি যে R1 প্লাস R2 এইটা ইকুয়াল টু A, অর্থাৎ R1 এটার যে মান সেটা কিন্তু আমরা পাচ্ছি A। এর মানটা কত? কোশ্চেনে বলা আছে 30 ডিগ্রি। তাহলে এইবার তুমি লক্ষ্য করো I1 এর মান এটা বলা আছে 60 ডিগ্রি, এবং প্রথম যে মাধ্যম তার যে প্রতিসরাঙ্ক সেটা μ1, μ1 এর মান 1, প্রিজমের যে প্রতিসরাঙ্ক μ2 এটা আমরা নির্ণয় করব। তাহলে এই প্রতিসরাঙ্ক নির্ণয়ের ক্ষেত্রে আবার আমরা স্নেলের যে সূত্র সেইটা কাজে লাগাবো। আমরা জানি sin I বাই sin R ইকুয়াল টু μ2 বাই μ1। তাহলে এবার প্রিজমের প্রথম তলের প্রতিসরণের ক্ষেত্রে এটাকে বলবো I1 এবং প্রতিসরণ কোণটা হচ্ছে R1। তাহলে এর যে ভ্যালু সেটা 1, অর্থাৎ μ2 ইকুয়াল টু সাইন 60 ডিগ্রি বাই সাইন 30 ডিগ্রি। μ2 ইকুয়াল টু সাইন 60 ভ্যালু √3/2 এবং 30 ভ্যালু হাফ। সুতরাং μ2 ইকুয়াল টু √3। ব্যাস, এটাই হলো আমাদের অ্যান্সার। আচ্ছা, পরের যে অঙ্ক সেটাই বলা আছে 60 সেমি গভীরতার একটি খালি চৌবাচ্চাকে জলপূর্ণ করায় গভীরতা 15 সেন্টিমিটার কমে গেল, জলের প্রতিসরাঙ্ক নির্ণয় করো। তাহলে এই যে আমরা এটা জানি যে জলের মধ্যে কোনো বস্তু যদি থাকে, তাহলে সেক্ষেত্রে কিন্তু আমরা সেই বস্তুটাকে অনেকটা উঁচুতে দেখি, অর্থাৎ জলের যে আসল গভীরতা সেটা আমরা বুঝতে পারি না, আমরা আপাত গভীরতাটা বুঝতে পারি। মানে এই একটা জলের পাত্র আছে, তাহলে এক্ষেত্রে যদি আমি এটাকে জলপূর্ণ করি, এই যে গভীরতা এটা যদি আসল গভীরতা হয় এটাকে আমি dr বলবো। তাহলে dr এটা হচ্ছে প্রকৃত গভীরতা। এবং আমরা কিন্তু যখন বাইরে থেকে দেখব তখন কিন্তু আমরা এই প্রকৃত গভীরতা বুঝতে পারবো না, আমরা ভাববো এই জলতলটা এটা অনেকটা উঁচুতে চলে এসছে, রাইট। তাহলে এই যে গভীরতা এটা হচ্ছে আপাত গভীরতা। তাহলে dA এটা হলো আপাত গভীরতা, মানে আমরা যেটা দেখছি। তাহলে এখানে কোশ্চেনে কিন্তু বলা আছে 60 সেমি গভীরতার একটি খালি চৌবাচ্চা, তাহলে প্রকৃত গভীরতা এটা কত? 60 সেন্টিমিটার, এবং 15 সেন্টিমিটার কমে গিয়েছে। তাহলে 15 সেন্টিমিটার কমে গেছে, তার মানে এই যে নিচের ভ্যালুটা এইটা হচ্ছে 15 সেন্টিমিটার। তাহলে এক্ষেত্রে আমি লিখতে পারি dr মাইনাস dA ইকুয়াল টু 15, রাইট। তাহলে এক্ষেত্রে dA এটা কত হচ্ছে? dr মাইনাস 15, তার মানে 45 সেন্টিমিটার। তাহলে খালি চৌবাচ্চাটার যে আসল গভীরতা সেটা হচ্ছে 60 সেন্টিমিটার, আমরা কি দেখছি 45 সেন্টিমিটার। এবার একটা সূত্র আছে যে আপাত গভীরতা ইকুয়াল টু প্রকৃত গভীরতা বাই প্রতিসরাঙ্ক। তাহলে সূত্রটা কি বললাম? আপাত গভীরতা ইকুয়াল টু প্রকৃত গভীরতা বাই প্রতিসরাঙ্ক। dA ইকুয়াল টু, তাহলে এক্ষেত্রে আমরা নির্ণয় করব প্রতিসরাঙ্ক dr বাই dA। dr এর যে মান সেটা হচ্ছে 60 সেন্টিমিটার এবং এটা হচ্ছে 45 সেন্টিমিটার। তাহলে এক্ষেত্রে আমরা যদি ক্যালকুলেশন করি,
4/3 অর্থাৎ 1.33। এটাই হলো হচ্ছে আমাদের অ্যান্সার। আচ্ছা, পরের অঙ্কটায় বলা আছে এক মাধ্যম থেকে আলোক রশ্মি তির্যকভাবে অপর একটি মাধ্যমে পড়ল। রশ্মিটি প্রতিসরণের পর অবিলম্ব থেকে আরও 10 ডিগ্রি কৌণিক দূরত্বে চলে গেল। তাহলে অবিলম্ব থেকে আরও দূরে চলে যাচ্ছে, তার মানে এক্ষেত্রে কিন্তু অবিলম্ব থেকে দূরে সরে যাওয়া, এটার অর্থ হলো আলোটা ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে চলে যাচ্ছে, রাইট? তাহলে এখানে বলেছে এক্ষেত্রে কোনটি ঘনতর মাধ্যম সেটাই বলতে বলেছে। তাহলে প্রথম মাধ্যমটা ঘন মাধ্যম, তাহলে এখানে প্রথম মাধ্যম ঘনতর। আচ্ছা, এবার এখানে বলেছে যে প্রতিসরণ কোণ 50 ডিগ্রি হলে আপতন কোণের মান নির্ণয় করো, এই যে, এবং চিত্র অঙ্কন করতে বলেছে। তাহলে প্রথমে ছবিটা আঁকি। এটা অবিলম্ব, এই একটা মাধ্যম 1 নং মাধ্যম, এটা 2 নং। তাহলে এই মাধ্যমটা এটা হচ্ছে ঘন, এটা হচ্ছে লঘু। তাহলে আলোর রশ্মি আপতিত হয়েছে কত কোণে? 50 ডিগ্রি কোণে আপতিত হয়েছে। এই যে কোণ, এটা হচ্ছে 50 ডিগ্রি। এবং এখানে বলেছে যখন এই মাধ্যম থেকে ওই মাধ্যমে যাচ্ছে তখন কিন্তু 10 ডিগ্রি কৌণিক দূরত্ব সরে গিয়েছে, তার মানে এটা অবিলম্ব থেকে আরও দূরে সরে যাচ্ছে। তাহলে এই যে কোণ, ঠিক আছে, তাহলে এই কোণটা কত হবে? 60 ডিগ্রি। ও সরি, এখানে অ্যাকচুয়ালি প্রতিসরণ কোণ বলেছে 50 ডিগ্রি, এইটা হচ্ছে 50 ডিগ্রি। ওকে, এই যে কোণ সেটা কিন্তু বার করতে বলেছে। তাহলে এখানে কৌণিক দূরত্ব 10 সরে গিয়ে তারপর 50 হয়েছে, তার মানে এই যে কোণ এটা হবে হচ্ছে 40 ডিগ্রি। ওকে, আচ্ছা, পরের যে অঙ্ক সেটাই বলা আছে 1.5 প্রতিসরাঙ্ক বিশিষ্ট কাচের ফলকের বা স্ল্যাবের মধ্যে দিয়ে একটি আলোক রশ্মির গতিবেগ কত হবে তা নির্ণয় করো। একদম সোজা অঙ্ক, মিউ ইকুয়াল টু জানি c/v, v ইকুয়াল টু c/μ। তাহলে c এর মান 3 × 10⁸ এবং মিউ এর মান 1.5, 2 × 10⁸ মিটার/সেকেন্ড। এটা দেখো 2026 অর্থাৎ রিসেন্ট বছরে মাধ্যমেই কিন্তু এসছে। আচ্ছা, জলের অভ্যন্তরে একটি কাচের প্লেটের উপর আলোক রশ্মি 45 ডিগ্রি কোণে আপতিত হলো। প্লেটের ভিতর রশ্মিটির প্রতিসরণ কোণের মান কত? এবং এখানে বলা আছে তাহলে 1 নম্বর মাধ্যম, এটা হচ্ছে জল, এবং μ1 এটা হচ্ছে 4√2/3। 2 নং মাধ্যম কাচের প্লেটে আপতিত হচ্ছে, সেটা হচ্ছে কাচ। তাহলে μ2 এটার ভ্যালু বলা আছে 4/3। সরি, এখানে এখানে অ্যাকচুয়ালি কাচের প্লেটের যে প্রতিসরাঙ্ক সেটা বলা আছে 4√2/3। ওকে, আর এটা হচ্ছে 4/3, এটা 4/3, আর এটা হচ্ছে 4√2/3। আচ্ছা, এইবার এখানে কিন্তু আপতন কোণ সেটা বলা আছে 45 ডিগ্রি। প্রতিসরণ কোণ আর ইকুয়াল টু জানতে হবে। আমরা জানি sin i বাই sin r μ2/μ1। তাহলে এক্ষেত্রে sin i মানে sin 45 ডিগ্রি, sin r μ2 এর যে মান সেটা হচ্ছে 4√2/3 এবং μ1 এর মানটা হচ্ছে 4/3, রাইট? কারণ এখানে জল মাধ্যমটা প্রথম মাধ্যম এবং কাচের প্লেট সেটা হচ্ছে দ্বিতীয় মাধ্যম। তাহলে এক্ষেত্রে আমরা পাচ্ছি 1/√2/sin r ইকুয়াল টু 4√2/3 ইন্টু 3/4। তাহলে এক্ষেত্রে sin r এটা মানে পাচ্ছি হাফ, আর ইকুয়াল টু কত হচ্ছে তাহলে 30 ডিগ্রি। এটাই হলো আমাদের প্রতিসরণ কোণের মান। আচ্ছা, এই অঙ্কটিতে আলোক রশ্মি জল থেকে বায়ুতে 50 ডিগ্রি কোণে আপতিত হলো।
তাহলে এখানে আই এটা হচ্ছে 50 ডিগ্রি, এবং জল থেকে বায়ুতে মানে ঘন থেকে লঘু, এবং চ্যুতিকোণের যে মান সেটা বলা আছে 20 ডিগ্রি। তাহলে ঘন থেকে লঘুতে যদি যাই তাহলে সেক্ষেত্রে চ্যুতিকোণের যে ফর্মুলা সেটা হচ্ছে আর মাইনাস আই এইটা। তাহলে এক্ষেত্রে আর ইকুয়াল টু কত পাচ্ছি, 20 ডিগ্রি প্লাস 50 ডিগ্রি মানে 70 ডিগ্রি। এটা আমাদের লাস্ট অঙ্ক। এই অঙ্কটায় বলা আছে বায়ু থেকে তরলে আপতিত ও প্রতিসৃত রশ্মির গতিপথ প্রদর্শিত হয়েছে, স্নেলের সূত্র ব্যবহার করে তরলটির প্রতিসরাঙ্ক নির্ণয় করো। তাহলে এখানে এটা হচ্ছে 1 নম্বর মাধ্যম বায়ু, তাহলে μ1টা কত 1, এবং এটা হচ্ছে তরল μ2। এখানে কিন্তু তরলটির যে প্রতিসরাঙ্ক সেটা আমাদের নির্ণয় করতে হবে। তাহলে প্রতিসরাঙ্ক নির্ণয়ের জন্য অবশ্যই আমরা স্নেলের সূত্র কাজে লাগাবো। আচ্ছা, স্নেলের সূত্রে বলা আছে আপতন কোণের সাইন বাই প্রতিসরণ কোণের সাইন ইকুয়াল টু μ2 বাই μ1। তাহলে এক্ষেত্রে আপতন কোণ সেটা কিন্তু সবসময় আমরা অভিলম্বের সঙ্গে নিই। এই কোণটা যদি 30 ডিগ্রি হয়, এই যে কোণ সেটা কিন্তু 60 ডিগ্রি। তাহলে এক্ষেত্রে আই ইকুয়াল টু কত 60 ডিগ্রি এবং আর ইকুয়াল টু 45 ডিগ্রি। আমরা জানি যে μ2 বাই μ1 এটা মানে সাইন আই বাই সাইন আর। μ1 এটা তো 1 নম্বর মাধ্যম বাই 1 হয়ে গেল। μ2 ইকুয়াল টু তাহলে সাইন 60 ডিগ্রি বাই সাইন 45 ডিগ্রি। সাইন 60 এর যে ভ্যালু সেটা হচ্ছে √3/2, এবং সাইন 45 এটা হচ্ছে 1/2, √3/2 √2, √3/2 এটা হলো অ্যান্সার। তো আজকের মতো এই কটাই অঙ্ক আমরা করলাম, এবং পরবর্তীতে আরও অনেক প্রবলেম আমরা সলভ করব। সো থ্যাংক ইউ।